হচ্ছে যে আমাদের রোহিঙ্গাদের নিয়ে একটা নিউজ এসছে বিভিন্ন পত্রপত্রিকায় এবং ভারতের পত্রপত্রিকাও এসছে যে রোহিঙ্গারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং মিয়ানমারের গভীর জঙ্গলে তাদের প্রশিক্ষণ চলছে, প্রশিক্ষণ ক্যাম্প চলছে, সেখানে তারা রিক্রুটমেন্ট চলছে, তারা যুদ্ধ করতে চায়। তো এরকম খবর আপনি শুনেছেন কিনা? আসলে এই রোহিঙ্গা কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, বাংলাদেশে আশ্রয় থেকে সেটি বাংলাদেশের ক্ষেত্রে আরেক ধরনের সামনের কোনো সংকট তৈরি করছে কিনা? আমরা সেখানে জানি যে সেখানে মিয়ানমার এখন সরকার সেই নেই, আমাদের যে কক্সবাজারের সীমান্তবর্তী অঞ্চলে সেখানে আরাকান আর্মি নিয়ন্ত্রণ করছে। ফলে এই অবস্থাটা কোন দিকে যাচ্ছে স্যার, যে রোহিঙ্গারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এটি কি আসলে তো শঙ্কার? আপনি কি মনে করেন? দেখুন, আমাদের টেরিটরিতে যেহেতু তারা আশ্রিত এবং এখানে অবস্থান করছে এবং এখান থেকে গিয়ে তারা তাদের মাতৃভূমিতে যদি সহস্র সংগ্রামে লিপ্ত হয় এবং একবারে চলে যায় সেটা এক বিষয়, আর যদি এখানে অবস্থান করে হিট অ্যান্ড রান অ্যাপ্রোচে আপনার তৎপরতা চালাতে থাকে তাহলে সেটা অ্যালিউর করবে আরাকান আর্মিকে বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করবা, এবং সেটি আমাদের জন্য কতটা কল্যাণকর হবে সেটা আমাদের 10 বার চিন্তা করে দেখতে হবে। কারণ টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি বা রাষ্ট্রীয় অখণ্ডতা যে কোনো মূল্যে রক্ষা করা আমাদের সরকারের দায়িত্ব, এবং সেটি যদি করতে তারা ব্যর্থ হন তাহলে এই দায় তারা এড়াতে পারবে। কিন্তু স্যার আমাদের সরকার এক্ষেত্রে কতটা সজাগ বা সংবেদনশীল আছে বলে আপনি মনে করেন? আমরা জাতিসংঘের মহাসচিব সেখানে সফর করলেন এবং আমাদের ডক্টর ইউনূস তিনিও সেখানে বক্তৃতা দিয়েছেন। সেখানে কিন্তু বলা হয়েছিল যে এক ধরনের হিউম্যানিটেরিয়ান করিডোর তৈরি করা, যেন মিয়ানমারের ওপাশে সাহায্য বা বিভিন্ন নিয়ে যাওয়া যায়, সাহায্য নিয়ে যাওয়া যায়। তো এই যে করিডোরের প্রশ্নটি কেন এলো? কারণ ওখানে তো কোনো রকম আমরা এখনো যুদ্ধ বা মানবিক বিপর্যয়ের কোনো কিছু দেখছি না বা এরকম খবর পাচ্ছি না। ফলে বাংলাদেশ কে একটা করিডোর ব্যবস্থা করে দিতে হবে। এই বক্তৃতাটা, এই আলাপটা কেন এলো স্যার? দেখুন, জাতিসংঘের মহাসচিব মহোদয় তিনি সশরীরে ওই এলাকায় গিয়েছেন, দেশীয় পোশাক পরে ইফতার খেয়ে এক ধরনের র্যাপো তৈরির চেষ্টা করেছেন, এবং যে অ্যাপিলটি করেছেন সেটি হচ্ছে আপনার একটি হিউম্যান করিডোর যাতে আমরা সংস্থাপনে জাতিসংঘের সহায়তা করি, এবং সেটি যদি করা হয় ন্যাচারালি এরপরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে প্রত্যাশাটি ব্যক্ত করেছেন সেটি হচ্ছে আপনার একটি সেফ জোন প্রতিষ্ঠা করা উইদিন আপনার আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায়। এখন একের পর এক বিষয়গুলো যদি এভাবে যুক্ত হয়, প্রথমে সেফ জোন, তারপরে আবার নো ফ্লাইং জোন, তাহলে কিন্তু ভিন্ন পরিসরে চলে যাবে পুরো বিষয়টা। আর এখন যে এক ধরনের স্ট্যাটাস কো বজায় আছে সেটি শেষ অবধি নাও থাকতে পারে। তো সেই জন্য আমাদেরকে এই বিষয়ে যথেষ্ট সতর্কতার সঙ্গে কার্যক্রম গ্রহণ করতে হবে। কারণ হচ্ছে এই যে আপনার এই প্রসেসে শেষ পর্যন্ত না আমরা আন্তর্জাতিক শক্তি নিচয়ের ক্রীড়নকে পরিণত হই এবং কন্ডুইট হিসেবে যাতে কাজ না করি সে বিষয়টা আমাদের যথেষ্ট চিন্তা ভাবনা করে খতিয়ে দেখতে হবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। বাংলাদেশ যেন দাবার গুটিতে পরিণত না হয়, আমাদের সার্বভৌমত্ব, আমাদের মর্যাদা, সেটি প্রথম, যে কোনো কিছুর বিনিময়ে সেটি আমাদের রক্ষা করা, এবং সেটিকে নিয়ে নিশ্চয়ই জনগণ, সরকার সচেতন বা সজাগ থাকবে। স্যার আপনি থাকুন আলোচনায়, আবারও আসবো। আর একটু ছোট প্রশ্ন আছে আপনার উদ্দেশ্যে, একটু অল্টার করতে চাই। ইমামুল ইসলাম, আপনার কাছে আবারও আসতে চাই। যে প্রশ্নটি রেখেছিলাম যে ডক্টর ইউনূস চীনে গিয়ে তিনি কিন্তু বলেছেন যে বেসরকারি বিনিয়োগকারীরা যদি বাংলাদেশে বিনিয়োগ করে তাহলে ভারতের সাথে, বিশেষ করে সেভেন সিস্টারের সাথে তাদের ব্যবসা ভালো করতে পারবেন, এবং যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার একটি ভালো একটা জায়গা হতে পারে। তিনি কতগুলো সুবিধার কথাও তিনি বলেছেন সেখানে। এই যে সেভেন সিস্টারকে নিয়ে ডক্টর ইউনূসের যে বক্তব্য, সেটিকে আপনি কিভাবে দেখছেন? যে এটি তিনি আরেকটি দেশের সুবিধা কি হতে পারে সেটিকে তিনি বলছেন, এটি আসলে কোন রকম ইঙ্গিত বহন করে কিনা বা এটি স্বাভাবিক কিনা, কি মনে হয় আপনার? একটু এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যে বাংলাদেশের মাটিতে পা দিয়ে ভারতের বিরুদ্ধে একটা হুঙ্কার ছুড়ে দিয়েছিলেন যে বাংলাদেশ নিয়ে যদি বেশি
কোনো কিছু করা হয় তাহলে কিন্তু আপনার সেভেন সিস্টার্সে কিন্তু সমস্যা হবে। এটা একটু এই প্রিভিয়াস কথাটা মনে রাখতে হবে। এবং এই কথাটা আমি মনে করি এই কথার উপর ভিত্তি করেই ভারত এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন অনির্বাচিত এই সংকটকালীন যে সরকার, এর সাথে কিন্তু এখন পর্যন্ত ভারত কিন্তু কোনো আনুষ্ঠানিকভাবে তেমন উচ্চ পর্যায়ে কোনো বৈঠক হয়নি। কাজেই এগুলো ভারত তার পররাষ্ট্রনীতিতে তার কাউন্ট করছে, তার টেরিটোরিয়াল যে ইন্টিগ্রিটি, সেই টেরিটোরিয়াল যে সভরেন্টি, সেইখানে যদি আমি আমার বক্তব্য হুমকি স্বরূপ হিসাবে হয়, সেটা কোনো রাষ্ট্রই তার এটা স্বাভাবিকভাবে নেয় না। এর কারণেই কিন্তু ভারত এখনো আমাদের উপর অনেকটা ঘুমরা করে আছে। বা এখন আপনি বলছেন যে এই সেভেন সিস্টার্স এর যে এই ইস্যুতে আবার ভারতকে রিকোয়েস্ট করা সত্ত্বেও ভারতের সাথে কোনো ধরনের আমাদের উচ্চ পর্যায়ের বৈঠক হয়নি। এখন যদি সেটা চীনের সাথে আমাদের যে এখন যে দহরম মহরম সম্পর্ক, সেটা ভারত কিভাবে নিবে, সেটাও তো ভারতকে সেই জায়গায় আমাকে উপলব্ধি করতে হবে। আমি চীনের সাথে কতটুকু সম্পর্ক রক্ষা করব, ভারতের সাথে কতটুকু সম্পর্ক রক্ষা করব, কাকে কতটুকু খুশি করব, কাকে কতটুকু তার প্রাপ্য বা তাদের যে দর কষাকষির মাধ্যমে যে স্বার্থ রক্ষা করব, এটা আপনি এনেছেন যে ভারতের সাথে আসলে বাংলাদেশের সম্পর্ক একটি হাসিনা রিজিমের একটি বড় সমালোচনা ছিল যে তিনি ভারতের সাথে যে সম্পর্ক তৈরি করেছেন সেটি মর্যাদাপূর্ণ সম্পর্ক নয়। তিনি বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়ে সম্পর্ক তৈরি করেছেন এবং অধীনতার সম্পর্ক, এবং তিনি ভারতকে খুশি করার জন্য, নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করবার জন্যই এই সম্পর্ক বজায় রেখেছিলেন। তো বাংলাদেশ স্বাধীনভাবে বায়োলেটারাল সম্পর্ক নির্ণয় করবে এবং তার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই এটা নির্ধারণ করা হবে। চোখে চোখ রেখে বাংলাদেশ এখন কথা বলতে চায়, আমরা এই প্রত্যয়টা বর্তমান সরকারের দেখছি। তো সেদিক থেকে চীন সফর যদি করে বর্তমান সরকার প্রধান, সেটি আসলে চোখে চোখ রেখে কথা বলার মতোই এটি গৌরবের বিষয় কিনা বা মর্যাদাপূর্ণ বিষয় কিনা। চোখে চোখ রেখে যে কথা বলছে, এটা কে বলছে যে চোখে চোখ রেখে? আপনি দেখেন যে হাসিনা সরকারের সাথে ভারতের যে সম্পর্ক, তাহলে ভারতের যে আদানি গ্রুপের যে বিদ্যুতের যে চুক্তি হয়েছে, তাহলে আপনি যদি আপনার শক্তি থাকে, তাহলে আপনি সেই বিদ্যুতের চুক্তি আপনি কেন করছেন না, বাতিল করছেন না কেন? তাহলে আপনার তো এখন আরো আদানি গ্রুপ সে বিদ্যুৎ আরো পূর্ণাঙ্গ মাত্রায় দিচ্ছে। এগুলো হচ্ছে আমরা রাজনৈতিক কারণে আসলে আমরা অথবা ধর্মীয় কারণে, ধর্মীয় উগ্রতার কারণে আমরা আসলে এগুলো বিরোধিতা করি। আসলে ভারতের সাথে যেই সম্পর্কগুলো আছে বা যেই চুক্তিগুলো আছে, তাহলে আমি তো তাদের সাথে বাতিল করে দেবো, তাহলে দিচ্ছি না কেন? ধন্যবাদ ভাই।